হ্যালো অ্যান্ড ওয়েলকাম। অধ্যয়ন ক্লাসেসের চ্যানেলে প্রত্যেকটি সিভিল সার্ভিস এক্সামিনেশনের অ্যাসপিরেন্টদের স্বাগত। আজ থেকে আমাদের চ্যানেলটি পথ চলা শুরু করলো। আশা করি যারা আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে, যারা স্বপ্ন দেখছে সিভিল সার্ভিস সার্ভেন্ট হবার, তারা আশা করি এখান থেকে বেশ কিছু লাভ পাবে। সেই আশাতে আজ থেকে আমরা পথ চলা শুরু করছি। তো আজকে আমরা পড়ব প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012, অর্থাৎ পক্সো অ্যাক্ট। তো এই পক্সো অ্যাক্ট আমাদের কাছে কম বেশি পরিচিত, তবুও যখন আমরা আমাদের কোনো এক্সামিনেশনে যখন আমরা উত্তর লিখতে যাই, তখন যদি আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে, বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। শুধুমাত্র ওভারভিউ দিয়ে গেলে ইউপিএসসির মতো এক্সামিনেশনে যখন মেইনস এর অ্যান্সার রাইটিং করতে হয়, সেক্ষেত্রে বেশ কিছু সমস্যা হয়ে থাকে। উত্তর সেভাবে ঠিক স্ট্রাকচার্ড হয় না। সেজন্যই আমাদের মূল কনসার্ন থাকবে বেসিক থেকে একেবারে ডিটেলিং করে পড়া। প্রথমেই বলি, এই যে আমরা বর্তমানে বেশ কিছু সময় ধরে পক্সো সম্পর্কে এত শুনেছি, তো মাঝে মাঝে মনে প্রশ্ন আসা উচিত যে এই পক্সো বিষয়টা কি। তার সাথে এটাও প্রশ্ন আসা উচিত যে কেনই বা ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমাদের জুডিশিয়ারি এই পক্সো অ্যাক্টকে ইমপ্লিমেন্ট করতে চাইলেন। প্রথমত, ইন্ডিয়া ইউএন কনভেনশন অন দ্য রাইটস অফ চিলড্রেন, এই কনভেনশনে একটি পার্টি। ইভেন ইন্ডিয়া 1992 সালে এটিকে র্যাটিফাইড করেন। তার দরুন ইন্ডিয়া প্রতিজ্ঞাবদ্ধ হন যে তার দেশের সমস্ত শিশুদের সে সব রকম ভাবে সেক্সুয়াল অ্যাবিউজিভ হ্যারাসমেন্ট থেকে রক্ষা করবে। তাছাড়া ইউনাইটেড নেশন নির্ধারিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 16.2 নাম্বার গোল বলছে যে 2030 পর্যন্ত আমরা আমাদের প্রত্যেকটি দেশ থেকে, শুধুমাত্র ভারতবর্ষই নয়, বিশ্বের প্রত্যেকটি দেশ থেকে শিশুদের প্রতি যে সমস্ত অ্যাবিউজিভ ভায়োলেন্স হয়ে থাকে, সেগুলি সম্পূর্ণ রকম ভাবে আমরা নির্মূল করব। এবং ঠিক সেই তার ভিত্তিতেই ইন্ডিয়া পক্সো অ্যাক্ট এনাক্টমেন্ট করলেন 2012 সালে জুন মাস নাগাদ। এই পক্সো অ্যাক্ট আমাদের প্রত্যেকটি শিশুদের কাছে, আমাদের ইন্ডিয়ান সিটিজেনদের কাছে এনে দিয়েছে ফাস্ট ট্র্যাক জেন্ডার নিউট্রাল ট্রায়াল। এবং এই যে পক্সো অ্যাক্ট আমাদের প্রত্যেকটি শিশুকে বিভিন্ন রকমের সেক্সুয়াল অফেন্সেস থেকে রক্ষা করার প্রতিজ্ঞাবদ্ধ। এবং মনে রাখা ভালো, এই অ্যাক্টটি দ্য মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের আন্ডারে কার্যকরী হয়েছে। তো কেন এত তো ল আমাদের ইন্ডিয়ান পিনাল কোড রয়েছে, আমাদের জুডিশিয়ারি অবশ্যই আগের থেকে বেশ কিছু ল প্রোভাইড করেছিল, তারপরেও কিসের জন্য আমরা এই পক্সো অ্যাক্টকে ইমপ্লিমেন্ট করলাম? তো এই পক্সো অ্যাক্টের বেশ কিছু সেলিয়েন্ট ফিচার রয়েছে। যেমন পক্সো তার রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী ডিফাইন করছে যে সমস্ত আমাদের দেশের যে সমস্ত বাচ্চারা 18 বছরের নিচে বয়স রয়েছে, তারা প্রত্যেকই চিলড্রেনের আন্ডারে পড়ছে, তারা প্রত্যেকই শিশু। এবং এই 18 বছর বয়স যদি কখনো যদি কোনোভাবে একদিনও হয়ে যায়, অর্থাৎ 18 বছর একদিনও যদি বয়স হয়ে যায়, তাহলে সেই ভিকটিমটি কোনোভাবেই চাইল্ডের আন্ডারে পড়বে না। তাছাড়া আমাদের এই পক্সো অ্যাক্ট আমাদের দেশে ঘটে যাওয়া প্রত্যেকটি ফর্ম অফ সেক্সুয়াল অ্যাবিউজেসকে ডিফাইন করছে।
প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বেশ কিছু স্পেশাল কোর্ট যাতে করে স্পিডি ট্রায়াল দিতে পারে, সেই কারণে স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট এস্টাবলিশমেন্ট করা। প্রত্যেকটি ভিক্টিমাইজ শিশুদেরকে রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোভাইড করা। তাছাড়া বলে রাখা ভালো যে ইন্ডিয়াতে শুধুমাত্র যে স্ত্রীরাই সেক্সুয়ালি অ্যাবিউজড হচ্ছে তা কিন্তু নয়, শুধুমাত্রই কন্যা শিশুরাই যে অ্যাবিউজড হচ্ছে তা নয়। এরকম ঘটনা আমাদের কাছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, সে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ার জগতে দাঁড়িয়ে আমরা দেখতে পাই বেশ কিছু ছেলেরাও কিন্তু সেক্সুয়ালি অ্যাবিউজড হয়ে থাকে। তাই ইন্ডিয়ার একটা দরকার ছিল জেন্ডার নিউট্রাল ল প্রোভাইড করা। পক্সো হলো জেন্ডার নিউট্রাল ল, এবং এক্ষেত্রে কখনোই কনসেনসুয়াল সেক্সুয়াল অ্যাক্টস অ্যামং দ্য চিলড্রেন এটিকে ডিফাইন করা হয় না। এমন ঘটনা কিন্তু আমাদের কাছে নজিরবিহীন নয়, যেখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের পরিচিতরা বা যে সমস্ত শিশুরা মেন্টালি সিক তারা এই ধরনের অ্যাবিউজ হ্যারাসমেন্টের সম্মুখীন হয়নি, বা আমাদের পরিচিতরা এর মধ্যে জড়িত থাকেনি। অনেক ক্ষেত্রে এরকম ঘটনা দেখা গিয়েছে, যারা আমাদের রক্ষক তারাই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। POCSO deems a sexual assault to be aggravated under some certain situations. 2011 সালের সেন্সাস ডেটা অনুযায়ী ভারতবর্ষে প্রায় 472 মিলিয়ন পপুলেশন যারা কিনা 18 বছর বয়স বা তার নিচে বসবাস করে, এবং সেই দরুন আমরা বলতে পারি যে যেহেতু আমাদের দেশে প্রায় 53% চিলড্রেন রয়েছে যারা 18 বছরের নিচে এবং যারা সেক্সুয়াল অ্যাবিউজের সম্মুখীন হয়েছে, তা আমি বলছি না, অবশ্যই ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট বলছে। এবং আমাদের সমগ্র দেশের যা জনসংখ্যা, সে জনসংখ্যার 40% 18 বছরের নিচে বসবাস করে। সুতরাং আমরা বলতেই পারি যে এত বৃহত্তর একটা জনসংখ্যাকে, একটা বৃহত্তর ভবিষ্যৎকে প্রোটেকশন দেবার জন্য আমাদের দেশের অবশ্যই একটি জেন্ডার নিউট্রাল ফাস্ট ট্র্যাক ল দরকার। তো why POCSO? Why we need POCSO? তার কারণ হলো আমাদের ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেম আইপিসি ইন্ডিয়ান পিনাল কোড 375, 354, 377 অনুযায়ী আমরা দেখতে পাই যে এই যে আইপিসি সেকশনস গুলো রয়েছে সেগুলো অবশ্যই সেক্সুয়াল অফেন্সেস এর পরিপ্রেক্ষিতে গঠন করা হয়েছিল, কিন্তু আইপিসি সেকশন 375, 354, 377 এর একটা নির্দিষ্ট লিমিটেশন রয়েছে। প্রথমত এদের মধ্যে যে লিমিটেশনটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ট্রেডিশনাল পেনোভেজাইনাল সেক্সুয়াল ইন্টারকোর্সেস কে এরা ডিফাইন করতে পারে। পেনাল্টি সিস্টেম উইক এবং প্রোটেকশন শুধুমাত্রই মহিলা কমিউনিটিদের জন্য সীমাবদ্ধ। আমরা ন্যাশনাল ক্রাইম ব্যুরোর যে রিপোর্ট রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 2018 সালের রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে প্রত্যেক দিন 109টা চিলড্রেন সেক্সুয়ালি অ্যাবিউজড হচ্ছে, এবং পক্সো অ্যাক্ট এনাক্টমেন্ট হবার আগে পর্যন্ত ভারতবর্ষে দি গোয়া চিলড্রেন প্রোটেকশন অ্যাক্ট ছাড়া সেরকম কোনো অ্যাক্ট কিন্তু ছিল না। আর আমাদের দরকার ছিল একটি স্পেশাল কোর্ট যাতে করে স্পিডি ট্রায়াল দিতে সম্ভব হয়ে থাকে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি বর্তমান এই সময়ে দাঁড়িয়ে যে 3 কোটির বেশি পেন্ডিং কেস কিন্তু রয়ে গেছে আমাদের জুডিশিয়ারি সিস্টেমের আন্ডারে।
তাই যদি আমরা শিশু এবং শৈশবকে রক্ষা করতে চাই, তাদের যদি আমরা ফাস্ট ট্র্যাক ট্রায়াল দিতে চাই, তার জন্য আমাদের দরকার একটি স্পেশাল কোর্টের, যাতে করে তাদের মাল্টিপল টাইম ভিক্টিমাইজ না হতে হয়। আমরা 2015 একটা ডেটা দেখে নিই। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর 2015 যে ডেটা রয়েছে, যে ডেটা আমি তোমাদের সামনে প্রতিস্থাপিত করছি, সেটাই বলে দেবে যে কেন আমাদের পক্সো অ্যাক্ট দরকার। এই 2015 সালের ডেটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি প্রায় 14,913 কেস শুধুমাত্র পক্সোর আন্ডারে রেজিস্টার্ড হয়। তাছাড়াও আমরা 10,000-এর বেশি রেপ কেস পেয়েছি, 8,390টি কেস পেয়েছি শুধুমাত্র গার্ল চাইল্ডের ওপরে অ্যাসল্টমেন্টের। তাছাড়া বাকি তো কিডন্যাপিং, মার্ডার, মাইনর গার্লসের ওপরে অ্যাসল্টস, এগুলো আমাদের কাছে একেবারে নিত্যদিনের রোজনামচার খবর। আমরা যদি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর আরো একটা রিপোর্ট দেখি, তাহলে দেখতে পাবো ক্রমশ 2011 থেকে যতদূর আমরা 2016, অর্থাৎ যতটা আমরা মডার্নাইজেশনের দিকে এগিয়েছি, ততই রেপ কেসেস, চাইল্ড রেপ কেসেসের সংখ্যা ক্রমশ 20,000-এর কাছে ছুটে এসেছে। এবং এক্ষেত্রে আমি বলতে খুব বেশি অবাক হব না, এবং তোমরাও শুনতে আশা করি খুব বেশি কষ্ট পেতে পারো, যে আমাদের দেশে যে সমস্ত চাইল্ড অ্যাবিউজের কেস হয়ে থাকে, প্রত্যেকটা চাইল্ড অ্যাবিউজের কেসে দেখা গিয়েছে 73% অ্যাবিউজার্স আর ফ্রম আওয়ার নোয়িং পিপল। যেখান থেকে দেখা যাচ্ছে, আমরা এই নিচের ডেটাটাকে একটু ফোকাস করি, তাহলে দেখা যায় যে প্রায় ফ্যামিলি পার্সেন্টের মধ্যে আমরা দেখি 11% ফ্যামিলি পিপল থাকে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রায় 9%, রিলেটিভসদের মধ্যে 8%, টিচার্সদের মধ্যে থাকে 7%, যে সমস্ত ইনস্টিটিউশনে আমরা নথিভুক্ত করায় আমাদের নাম, সেখানে দেখা যাচ্ছে 2%, স্টেপ প্যারেন্টস 2%, নেবার্স 35% দেখা যাচ্ছে, স্ট্রেঞ্জার 25%। এবং চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের যে কমপ্লেন্ট রেজিস্টার্ড হয়, তাতে কেরল এগিয়ে রয়েছে। 2018-19 ডেটা অনুযায়ী কেরল রয়েছে এগিয়ে, পিছিয়ে নেই তামিলনাড়ু, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটকা। এবং এই ডেটাটি আমরা পেয়েছি চাইল্ড লাইন ডেটা ফর 2018 and 19। আমরা আরো একটা ডেটায় চলে আসি, যেখানে আমরা বলতে বাধ্য হব যে কেন আমাদের পক্সো দরকার, পক্সো অ্যাক্টের কিসের জন্য প্রয়োজন হয়েছিল, বা কি কি চ্যালেঞ্জেস রয়েছে আমাদের কাছে। আমরা দেখতে পাই যে যতগুলো রেপ কেসেস আমাদের ইন্ডিয়াতে ঘটে থাকে, তার মধ্যে 95% কেসেসে একজন মহিলা নিযুক্ত থাকে, এবং প্রায় বেশিরভাগ কেস কিন্তু হস্টাইলের কারণে সেটা একেবারে বন্ধ হয়ে যায়। তাও যদি কোনোভাবে রেপ, যিনি অ্যাকিউজড হয়েছেন, তিনি যদি আমাদের একেবারে অচেনা মানুষ হয়ে থাকে, তাহলে ওকে, উই ক্যান গেট জাস্টিস। বাট যখনই তারা আমাদের পরিচিত কেউ হয়ে থাকে, তখন সেটা আমরা চেষ্টা করি যে কোনোভাবে সেটাকে সর্ট আউট করে সমাপ্ত করে দেওয়ার। এবং 99% কেসেসে দেখা গিয়েছে যেখানে ভিকটিমকে হস্টাইল করা হয়েছে, আইদার সলিউশন হিসেবে ম্যারেজ, অর সলিউশন হিসেবে আরো কিছু। যে অভিযোগকারিনী অভিযোগ প্রথমত করে নেয়, কিন্তু তারপরে সেই অভিযোগের কোনো ভিত্তি আমরা পাই না। তিনি নিজেই আবার এসে বলেন যে না, আমার এই ধরনের কোনো, আমার সাথে কোনো কেসেস হয়নি, এখানে কোনো প্রয়োজন নেই। তাছাড়াও বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে যে 96.07% দেখা গিয়েছে যে কেসেস, রেপ কেসেস রেজিস্টার্ড হয়,
বেশিরভাগই রোমান্টিক রিলেশনশিপস এর কারণে হয়েছে। 76.47% দেখা গিয়েছে স্টেপ ডটার, যারা মূল অভিযোগকারিনী দেখা গিয়েছে অ্যাকিউজড স্টেপ ডটার, এবং 76.34% দেখা গিয়েছে যে অভিযোগকারিনী বা যিনি ভিকটিম তিনি হলেন অ্যাকিউজড এর নিজের মেয়ে। বাকিরা সব রিলেটিভস এর আন্ডারে পড়ছে। কনসেন্ট জরুরি, সেটা যে কোনো রিলেশন হোক না কেন। আমরা তো জানি পক্সোতে কখনোই কনসেন্ট বা থাকা বা না থাকা সেটা কোনো ম্যাটার, সেটা একেবারেই ম্যাটার করে না। কিন্তু আমরা যখন দেখতে পাই যে এই ধরনের কেসেস যখন একটা +18 এর ওপর হয়ে থাকে, সেক্ষেত্রে কনসেন্ট হচ্ছে জরুরি। উইদাউট এনি কনসেন্ট, এই যে হস্টাইল যারা হচ্ছে উইদাউট এনি কনসেন্ট তাদেরকে যে বিয়ে দেওয়ার একটা সলিউশন দেওয়া হয়, সেটা অবশ্যই আমাদের সমাজের পক্ষে ক্ষতিকারক। এবং বিবাহ সম্পর্কিত রেপ কেসেস এর ঘটনা কিন্তু প্রচুর, কিন্তু তবুও মাত্র 1% কেস কিন্তু রেজিস্টার্ড হয়, বাকিগুলো রেজিস্টার্ড হয় না, জাস্ট বিকজ আমাদের সোসাইটি কোথাও না কোথাও বুঝিয়ে দেয় যে এটা তো অধিকার, সুতরাং উইদাউট কনসেন্ট আই থিঙ্ক উই ক্যান ডু। তো এই বিষয়গুলোর জন্য একটা জেনারেল নিউট্রাল ল, ফাস্ট ট্র্যাক ল প্রোভাইড করার জন্যই আমাদের পক্সোর দরকার ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে পক্সোর আন্ডারে বেশ কিছু চ্যালেঞ্জেস রয়েছে, কিছু ড্রব্যাকস রয়েছে। যেরকম প্রথমত, পক্সো একেবারে মিউট বলবো না, তবে পক্সো কিন্তু হিস্টোরিক্যাল কনভিকশন বিষয়টিতে একটু এড়িয়ে যায়। যেখানে আমরা অন্যান্য কেসে বর্তমানে দাঁড়িয়ে 20% কনভিকশন দেখতে পাচ্ছি পক্সোর আন্ডারে, সেখানে হিস্টোরিক্যাল কনভিকশনের পার্টটা কিন্তু অনেকটাই কম। হিস্টোরিক্যাল কনভিকশন বলতে কি বোঝায়? ধরা যাক কোনো একটি শিশু তার শৈশব অবস্থায় হয়তো 5 বছর কি 8 বছর বয়সে সে কোনো কারণে অ্যাবিউজড হয়েছিল, যখন সে বুঝতোই না যে সেক্সুয়াল অ্যাবিউজ কি জিনিস, কিন্তু সে সেই সময় অ্যাবিউজড হয়েছিল। তো সেই সময় সে বুঝতে পারেনি, কিন্তু যখন সে বুঝতে শিখলো, সে বুঝেছে যে সে কোনো একটা সময় অ্যাবিউজড হয়েছিল। সে যখন পরিণত হয়েছে সে বুঝতে পেরেছে। সেই পরিণত অবস্থায় সে কিন্তু হিস্টোরিক্যাল কনভিকশনের আন্ডারে বা হিস্টোরিক্যাল কেসেস এর আন্ডারে সে কেস করতে পারে। সেই শিশুটি যখন পরিণত হয়েছে সে কিন্তু কেস করতে পারে। এটা আমাদের ইন্ডিয়ান ল প্রোভাইড করছে, বাট পক্সো কেসেস এর আন্ডারে এই ধরনের কেস আমরা অনেক কম দেখতে পাই। তাছাড়া রয়েছে ল্যাক্সিটি ইন রোমান্টিক কেসেস। এরকম বহু কেস দেখা গিয়েছে যেখানে রোমান্টিক রিলেশনশিপের কারণে এ ধরনের কেস ঘটে গেছে, পরবর্তীতে কোনোভাবে তাদের মধ্যে কোনো রকম ঝগড়া ঝঞ্ঝাট হবার দরুন সেই কেসগুলো অভিযোগকারিনী অভিযোগ করেছে। এই ধরনের আমরা বিলো 18 এর মধ্যেও দেখতে পাই, +18 এর মধ্যেও দেখতে পাই। বর্তমানে 20% কনভিকশন রেট দেখা যাচ্ছে, যেটা আমাদের সুপ্রিম কোর্ট বলছে, এবং সুপ্রিম কোর্ট এটাও বলছে যে 90% রেপ কেসেস সম্পূর্ণ রকম ভাবে একেবারে মুক্তি দিয়ে ছেড়ে দেওয়া হয় অ্যাকিউজডকে। দেখা গিয়েছে যে সম্পূর্ণ রকম ভাবে 90% রেপ কেসেস এন্ড ইন অ্যাকুইটাল। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে 99% হস্টিলিটি রেট, কোনোভাবে অভিযোগকারিনীকে এবং তার পরিবারকে হস্টাইল করে দেওয়ার ফলে প্রথমত কেস তো রেজিস্টার্ড হয়, কিন্তু তারপরে সেই কেস নিয়ে আর কোনোভাবেই চর্চা হয় না, বা পরবর্তীতে দেখা গিয়েছে যে কেস উঠিয়ে নেওয়া হলো। তাছাড়াও আমরা যেহেতু দেখেছি পক্সো চাইল্ড এই সেকশনটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছে এবং তার জন্য একটা এজ গ্রুপকে ডিফাইন করেছে, সেহেতু আমাদের প্রয়োজন নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট আইনসম্মতভাবে একটি জন্ম সার্টিফিকেট থাকা। কিন্তু এই কেসের ক্ষেত্রে এই জাতীয় বহু কেসেস, ল্যান্ডমার্ক কেসেস রয়েছে, যার ক্ষেত্রে দেখা গিয়েছে বাচ্চাটি বা অভিযোগকারিনীর
বা আমাদের ভিকটিমের কোনো রকম প্রমাণপত্র না থাকার দরুন সেই কেসটিকে নিয়ে বেশি দূর পর্যন্ত এগোনো যায়নি, জাস্টিস করা যায়নি। তাছাড়াও আমাদের সুপ্রিম কোর্ট বলেছিলেন যে অবশ্যই প্রত্যেকটি জায়গাতে পক্সো কোর্ট এস্টাবলিশমেন্ট করতে হবে। ইউপি এবং ওয়েস্ট বেঙ্গল তারা কিন্তু বিষয়টিকে ইগনোর করে চলে যায় এবং তারা যেহেতু ফাস্ট ট্র্যাক কোর্ট বিষয়টিকে ইগনোর করে দিয়ে যায়, তার কারণে প্রায় 1000-এরও বেশি পেন্ডিং কেস দেখা যাচ্ছে পক্সোর আন্ডারে। এবং যেহেতু অ্যাবসেন্স অফ বার্থ সার্টিফিকেটস এন্ড পুয়ার মেইনটেনেন্স, তার কারণে আমরা এই ধরনের কেসগুলোকে খুব তাড়াতাড়ি জাস্টিফাই করতে সম্ভবপর হচ্ছি না। এবং তার দরুন রিসেন্ট আমরা যে সমস্ত ডেটার মধ্য দিয়ে যাচ্ছি তাতে দেখতে পাচ্ছি প্রায় 4টি চিলড্রেনের ওপর ডিনাই করা হয় জাস্টিসকে প্রত্যেক দিন, জাস্ট বিকজ অফ ইনসাফিসিয়েন্ট এভিডেন্সেস। এবং পক্সো আমাদেরকে এনশিওর করেছে ফাস্ট ট্র্যাক ট্রায়াল দেবার জন্য, কিন্তু বর্তমানে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু ট্রায়াল দিতে কোথাও না কোথাও দেরি হয়ে যাচ্ছে। এবং পেন্ডিং কেসেসের যদি সংখ্যা আমরা দেখি বর্তমানে দাঁড়িয়ে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইউপি টপ র্যাঙ্ক করছে পেন্ডিং কেসেসের রেপ এবং পক্সো কেসেসে, এবং যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এত 36,008টি কেসের মধ্যে মাত্র ফাস্ট ট্র্যাক কোর্টে গেছে 218টা। পিছিয়ে নেই মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, এমপি, কেরালা, বিহার, রাজস্থান, ওড়িশা, গুজরাট, তেলেঙ্গানা। এবং সারা দেশে যদি এই কেসের সংখ্যা দেখি তাহলে দেখতে পাই 1,66,882টি। অবশ্যই এই পক্সো কেসেস গুলো প্রত্যেকটি শিশুকে এবং শৈশবকে অর্থাৎ দেশের ভবিষ্যৎকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এবং আমরা যদি একেবারে এই নতুন ডেটার উপর দেখি, এই ডেটার উপর দেখতে পাচ্ছি দাঁড়িয়ে দেখা যাচ্ছে ক্রমশ 2016 থেকে 2017 কেস রেজিস্টার্ডের সংখ্যা কিন্তু অনেক বেশি। আর আমরা যদি বয়সগত বিচারে আমরা যদি চলে আসি, পার্সেন্টাইল বিচার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে তোমরা যদি দেখো বিলো 5 ইয়ার্স সেখানেও কিন্তু চাইল্ড অ্যাবিউজের সংখ্যা 0 নেই। অর্থাৎ আমরা এটাকে একটা সিরিয়াস থ্রেট ফর আওয়ার সোসাইটি হিসেবে ধরে নিতেই পারি। 2017 থেকে 2018 সাল পর্যন্ত আমরা যদি জাজমেন্ট করি দুটোকে পাশাপাশি বসিয়ে, কন্ট্রাডিকশন করি দুটোকে, তাহলে দেখতে পাবো যে 2017-তে প্রায় 70টি কেস রেজিস্টার্ড হয়, 2018-তে তার সংখ্যা হয় 71টি। কনভিকশন ছিল নীল, কিন্তু 2018-তে তার সংখ্যা হয়েছিল 2। তার মধ্যে একেবারে নির্দোষ মুক্তি পেয়েছিল 2টি। 2018-তে কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কেস চলছে 66টি 2017 সালের ডেটা অনুযায়ী, 2018 সালের ডেটা অনুযায়ী মাত্র 68টি কেস চলছে। এভাবে আমরা যদি দেখতে পাই তাহলে দেখতে পাবো ক্রমশ 2018 থেকে 2017 যে সংখ্যা এক থেকে বাড়ছে। 2017 থেকে 2018 দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা ক্রমশ সংখ্যা পাবো কেস রেজিস্টার্ডের বা প্রসিকিউশনের সংখ্যা বাড়ছে। তো গভর্নমেন্ট আমাদের কাছে এখানে একটা প্রশ্ন আসবে, যখন আমরা প্রথমত তোমাদের বলে রাখা ভালো, যখন আমরা কোশ্চেন লিখবো মেন্সের জন্য অ্যান্সার রাইটিং করবো ইউপিএসসির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু কখনোই আমি টোটালি ক্রিটিসাইজ করব না, এক্সামাইন করব। অবশ্যই দুটোকেই লিখবো, ড্রব্যাকসও লিখবো, পজিটিভ দিকও লিখবো, এবং আমরা নিজেদের কিছু সাজেশনও সেখানে পুট করব। তো আমাদের গভর্নমেন্ট কি কি ইনিশিয়েটিভ নিয়েছে? গভর্নমেন্ট পক্সো ই-বক্স নামক একটি পোর্টাল লঞ্চ করেছেন, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস ই-বক্স, যেটি 2016 সালে লঞ্চড হয়
এটি একটি অনলাইন কমপ্লেইন বক্স ফর রিপোর্টিং চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ এবং এটি ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর আন্ডারে লঞ্চ হয়েছিল। এটি একটি অনলাইন কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম যেটি ইজি রিপোর্টিং এবং টাইমলি অ্যাকশন নিতে বাধ্য এবং এটি খুবই সিম্পল, যাতে করে যে কোনো ভিকটিম খুব সহজেই এই বিষয়টিতে তার বিষয়গুলো, তার যে অভিযোগ সেটা জানাতে সক্ষম হয়। তাছাড়াও গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম লঞ্চ করেছেন, যেটি অ্যাকচুয়ালি সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম, যার উদ্দেশ্য হলো প্রোটেক্টিভ এনভায়রনমেন্ট তৈরি করা প্রত্যেকটি শিশুদের জন্য, যাতে করে তারা একটি ভালনারেবল সিচুয়েশন থেকে নিজেদেরকে বাঁচিয়ে ভবিষ্যতের জন্য আমাদের দেশের ভবিষ্যৎ উজ্জ্বল উদ্ধার করতে পারে। তাছাড়াও মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস তিনি 1023টি ফার্স্ট ট্র্যাক কোর্ট, স্পেশাল কোর্ট তৈরি করার কথা বলেছেন আমাদের ভারতবর্ষের 389 ডিস্ট্রিক্টসে, যাতে করে খুব সহজে তাদেরকে ফাস্ট ট্র্যাক সলিউশন দিতে আমরা সক্ষম হই। তো পরবর্তীতে এই অ্যাক্টকে আমরা দেখেছি অ্যামেন্ডমেন্ট হতে। প্রোটেকশন অফ চিলড্রেন সেক্সুয়াল অফেন্সেস বিল, যেটা 2019-এ পাস হয়, এবং সেই বিলের মাধ্যমে শুধুমাত্র যে অ্যাবিউসেস তাকে ওটাকেই তুলে ধরা হয়েছিল তাও নয়, ইভেন চাইল্ড পর্নোগ্রাফি সেই বিষয়টিকেও একটি অফেন্সেস এর আন্ডারে, পানিশেবল অফেন্সেস এর আন্ডারে তুলে ধরা হয়। এবং এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের একটা বিশেষ গুণ হলো, বিষয়টি হলো এই বিষয়টি আমাদের কাছে অবশ্যই চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউসেস এর বিষয়টিকে অনেকটাই কমাতে সাহায্য করেছে। তাছাড়াও অনেক ডিস্ট্রেস চিলড্রেনকে আমরা তাদেরকে রেস্কিউ করতে সক্ষম হতে পেরেছি। তাছাড়াও এই অ্যামেন্ডমেন্ট বিল আমাদের কাছে ডেথ পানিশমেন্ট, ভিকটিম যাতে করে জাস্টিস পায়, অ্যাকিউজড যাতে ডেথ পেনাল্টি হয় এবং কড়া শাস্তি হয় সেই বিষয়টিকে তুলে ধরেছে। তাছাড়া এখানেই শুধু নয়, এই যে লর অ্যামেন্ডমেন্ট আমাদেরকে জেনারেল নিউট্রাল বেসিসে ল প্রোভাইড করতে সক্ষম হয়েছে। তার দরুন আমরা দেখতে পাই যে বহু শিশু তাদের শৈশব রক্ষা করা, আমরা যে কর্তব্য পালন করতে চাই, যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, সেই প্রতিজ্ঞা কিছুটা হলো সম্পন্ন করতে সক্ষম হচ্ছি। যেহেতু আমরা আগেই বলেছি যে পক্সো অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট বিল 2019-এর ডেথ পেনাল্টিকে আমাদের কাছে নিয়ে আসে, ইন্ট্রোডাকশন করে, এবং তার দরুন আমরা দেখতে পাই যে একটি ল্যান্ডমার্ক কেস, মাচ্ছি সিং এর কেস এবং দেবেন্দ্র পাল, এই কেসগুলির আন্ডারে আমরা পক্সো অ্যাক্টের যে ডেথ পেনাল্টি সেটার ইন্ট্রোডাকশন পেয়েছি। তাছাড়াও বিভিন্ন রকম ভাবে আমরা দেখতে পাই যে বেশ কিছু কনসার্ন ছিল, কনসার্নের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে জাস্টিস জে.এস. ভার্মা কমিটি, যেটি 2013 সালে কনস্টিটিউট হয় না নির্ভয়া কেসের পর, সেটি অবশ্যই বলেন যে অবশ্যই এখানের মধ্যে আমরা পাই ডেথ পেনাল্টি অবশ্যই রেপ কেসের জন্য দরকার, কিন্তু তারা কখনো কখনো সেই বিষয়গুলোকে নিয়ে ড্রব্যাকস দেখিয়েছেন। তারপরে আমরা 2262 রিপোর্ট অফ ল কমিশন অফ ইন্ডিয়া 2015 এর আন্ডারে, যেখানে আমরা পেয়েছি যে ডেথ পেনাল্টিকে টেরর কেসেস ছাড়া আর বাকি সমস্ত কেসেসের ক্ষেত্রে অ্যাবলিশ করার কথা বলা হয়েছিল, কিন্তু আমাদের মনে হয় যে সমাজের পক্ষে রেপ একটি অবশ্যই টেরর কেসেসের থেকে এমন কিছু কম নয়, যার জন্য অবশ্যই ডেথ পেনাল্টিকে ইন্ট্রোডাকশন করা উচিত। তাছাড়াও আমাদের ভারতবর্ষের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো 2016 সালের যে ডেটা দেখাচ্ছে, সেই ডেটাতে আমরা পাচ্ছি মাত্র 29.6% পক্সো কেসেস কনভিক্টেড হয়েছে একেবারে, কিন্তু পেন্ডেন্সি রেট রয়েছে সেটা অনেকটাই বেশি, এখনো পর্যন্ত প্রায় 89% কেসেস পেন্ডিং রয়েছে। এবং যেখানে আমরা জানি যে পক্সো আমাদেরকে বলেছে 2 মাসের থেকে বেশি দিন সময় নেবে না, সেক্ষেত্রে এই ঘটনাটা অনেকটাই বেশি সময় নিতে হচ্ছে, হয়তো কেসেস বেশি থাকার জন্য বা টেকনিক্যালি কোনো আমাদের সমস্যা থাকার জন্য। এবং
তার জন্য আমরা বলতে পারি যেহেতু কেসেস বৃদ্ধি পাচ্ছে এবং পক্সো কেসেস যেগুলো অবশ্যই যেগুলো রেজিস্টার্ড হচ্ছে, সেই কেসেসগুলো শৈশবকে রক্ষা করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কেসগুলোকে রেজিস্টার্ড করা দরকার। প্রথমত আমরা সমাজের কাছে এটুকু বলতে পারি একজন অ্যাসপিরেন্ট হিসেবে নয়, একজন মানুষ হিসেবে, যে যখন কোনো এই ধরনের অ্যাবিউসিভ কেস আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, অবশ্যই তার প্রতিবাদ করা দরকার। সেটাকে কোনোভাবে শর্ট আউট করে নেবার কোনো চেষ্টা করাটা উচিত নয়, অবশ্যই সেটা উচিত নয়। কারণ আজকে যে শিশুটি ভালনারেবল পরিস্থিতি কাটিয়ে সে নিজেকে বড় এবং তার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছিল বা সে তার ভবিষ্যৎকে নষ্ট হতে দেখলো, সেই শিশুটি অবশ্যই মানসিক ব্যাধিগ্রস্ত হতে পারে। অথবা সেক্ষেত্রে এটা আমাদের সমাজের কাছে এই উদাহরণ দাঁড়িয়ে যাবে যে এই ধরনের কেসেস হলে বড়জোর সমাজ তাকে দুটো কথা শুনিয়ে দুটো মিটিং মিছিল করে, তাছাড়া আর কিছুই হয় না। তাই এই ধরনের যে কোনো অ্যাবিউসিভ কেস দেখলে সবার প্রথমে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত একজন স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসাবে, কারণ আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি অবশ্যই থাকে। কিন্তু একজন অ্যাসপিরেন্ট হিসেবে যে কথাগুলো আমরা পরীক্ষার খাতায় লিখবো সাজেশন হিসেবে, তার মধ্যে আমরা লিখবো কোঅপারেটিভ প্রোটেকশন। শুধুমাত্রই যে গভর্নমেন্ট নয়, যে সমস্ত সিভিল সোসাইটি গ্রুপ রয়েছে আমাদের দেশে, যে সমস্ত সিভিল সোসাইটি গ্রুপগুলোকে অবশ্যই সংঘবদ্ধ হতে হবে, যাতে করে তারা আমাদের সাথে সবাইকে একেবারে সুন্দরভাবে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারে। প্রাইভেসি দিতে হবে ভিকটিমকে, যাতে কোনোভাবে তার নাম ডিসক্লোজ করা না হয় টিল দ্য কেসেস টোটালি সলভড, এবং কোনোভাবে যেন তার পরিবার এবং তাকে কখনোই অ্যাকিউজডের সামনে বা অ্যাকিউজডের পরিবার বা তার সমস্ত পরিচিতদের কাছে কোনোভাবে হস্টাইল হতে না হয়। স্পিডি অ্যান্ড পারফেক্ট ট্রায়াল দিতে হবে, যাতে করে মাল্টিপল টাইম ভিক্টিমাইজ না হতে হয়। এবং সরকার এবং সিভিল সোসাইটি গ্রুপ প্রত্যেককে অ্যাকচুয়াল প্রোটেকশন দিতে হবে, আমাদের পুলিশ বিভাগকে অ্যাকচুয়াল প্রোটেকশন দিতে হবে, যাতে করে পক্সো কেসেস এর সংখ্যা আগামী ভবিষ্যতে যেন 0 হয়ে দাঁড়ায়। আই হোপ তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবে। আর অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি প্রত্যেক দিন এভাবে ছোট্ট ছোট্ট বিভিন্ন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বাই বাই। আর বাকি ডিটেলস তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।